ওসমান হাদি জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট নামের একটি গণমাধ্যম। সেই ছবি ও ফুটেজগুলো থেকে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তারা। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরেই মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গে একসাথে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। এবার হাদির উপর হামলার ঘটনাকে ঘিরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ওসমান হাদিকে লক্ষ্য করে হামলার ঘটনায় সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। যে কোনো মূল্যেই অপরাধীকে ধরা পড়তেই হবে। 2024-এর জুলাইয়ে বাংলাদেশের আকাশে যে কয়টি উজ্জ্বল নক্ষত্র এসেছে তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উচ্চকিত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের। অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। তার ক্ষুরধার যুক্তি দিয়ে উপস্থাপন করা বক্তব্য, তীব্র দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং দেশের স্বার্থে সুতীব্র ভারত বিরোধী অবস্থান দেশের ভেতরে তাকে যতটাই জনপ্রিয় করে তুলুক না কেন, সীমান্তের ওপারের রাষ্ট্রযন্ত্রের চোখে তাকে হুমকি হিসেবে গড়ে তুলেছিল, একথা অনায়াসেই বলা যায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় রিকশার পেছনে একটি মোটরসাইকেল পিছু নেয় হাদি। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে পিছনে মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায় পল্টনের দিকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জননেতা, তারুণ্যের আইকন, একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর, এই মুহূর্তে পুরো বাংলাদেশের নয়নের মণি, পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, সেই শরীফ ওসমান হাদি, তার জন্যে তার উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশে দেশব্যাপী জামাত শিবির জনতা জেগে উঠেছে, রাজপথে নেমে পড়েছে। তো উনি এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না, উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জননেতা, তারুণ্যের আইকন, একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বীর, এই মুহূর্তে পুরো বাংলাদেশের নয়নের মণি, পুরো জাতি যার দিকে তাকিয়ে আছে, সেই শরীফ ওসমান হাদি, তার জন্যে তার উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে পুরো বাংলাদেশে দেশব্যাপী জামাত শিবির জনতা জেগে উঠেছে, রাজপথে নেমে পড়েছে। ইউনূস সরকারও নড়েচড়ে বসেছে, এবার চূড়ান্ত দফারফা হবে। দর্শক, শরীফ ওসমান হাদির এই ঘটনার মধ্য দিয়ে সন্ত্রাসের মূলোৎপাটন হবে। আরো অন্যান্য যারা অবৈধ অস্ত্রধারী, কেউ রক্ষা পাবে না, সবার বিরুদ্ধে অ্যাকশন আসবে। অতএব বিএনপি এবার উচিত শিক্ষা পাবে। এই ঘটনা বিএনপি ঘটিয়েছে, আমি একবারও বলিনি। জনগণ বিএনপিকে সন্দেহ করছে, এবং সন্দেহ করার কারণ আছে, এটা বলছি। অ্যানালজি করছে, 2 2 4 মিলাচ্ছে, বাট অরিজিনাল কালপ্রিট কারা, এটা তদন্তের মাধ্যমে বের হবে। এবং আমার সন্দেহ সরাসরি আওয়ামী লীগ এবং ভারত এই কাজ করতে পারে। এই জন্য ডক্টর ইউনূস সরকার এখানে কোনো দুর্বলতা দেখাচ্ছে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টা, এর যথেষ্ট অযোগ্যতা আছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যদি প্রফেসর ইউনূস নিজে নিতে পারেন, সবচাইতে ভালো হয়। যদিও বেশি ভিজিট করা আবার ইউনূসের পক্ষে সম্ভব না, কিন্তু ওভারঅল সরকার বসে নাই। ডক্টর ইউনূসের নির্দেশে অতি দ্রুত কালপ্রিটদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, এবং শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যা করা দরকার সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথেই করছে। এর মানে বাংলাদেশে এখন সবচেয়ে বড় ভিভিআইপি শরীফ ওসমান হাদি। পুরো জাতি তার জন্য দোয়া করছে, সরকার একদম টপ প্রায়োরিটি দিয়ে এই কাজ করছে। অপরাধীদের ধরতে পুলিশ নেমে গেছে, এবং জনগণ যেভাবে সোচ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে, বাংলাদেশের প্রথম সারির সব বিশ্ববিদ্যালয় কার্যত শিবির ক্ষমতায়, যদিও সব ছাত্র সংগঠনের সমান বাক স্বাধীনতা আছে, সমান অধিকার আছে। ছাত্র সংসদের নেতৃত্বে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় উত্তাল। এর মানে এই চোটে চাঁদাবাজদের এবার খবর আছে, যারা চাঁদাবাজি করে, অস্ত্রবাজি করে এবং নিজ দলের নেতাকর্মীদের নিজেরা হত্যা করে অবৈধ অস্ত্র দিয়ে, এবার কারো রেহাই নাই। জনগণ জেগে উঠেছে। জামাত শিবির দেশের বিভিন্ন জায়গায় অঘোষিত ইনফরমাল বিক্ষোভ মিছিল করছে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে। কেন্দ্রীয়ভাবে জামাত কর্মসূচি দিচ্ছে। আমিরে জামাত সাথে সাথে ছুটে গিয়েছে। সাধারণত যে চিত্র আমরা দেখি না, সে চিত্র দেখছি। জামাতের মহিলা বিভাগ আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির চাকসুর উদ্যোগে সাথে সাথে বিক্ষোভ মিছিল ফেটে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল,
বিচার করতে হবে, অপরাধীদের ধরতে হবে। বাংলাদেশের বর্ডারগুলোতে পাহারা বসানো হয়েছে যে বর্ডার থেকে ভারতে যেন পালাতে না পারে, কারণ এই ধরনের অপরাধীরা নর্মালি ভারতেই পালাতে পারবে না। তারা শুনবেন যে গ্রেপ্তার হবে, অচিরেই গ্রেপ্তার হবে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। মানে এই ঘটনা, শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা শুধু এই শরীফ ওসমান হাদির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যেহেতু সরকার এবং জনতা জেগে উঠেছে, জামাত শিবির জনতা জেগে উঠেছে, সমস্ত চাঁদাবাজদের এবার খবর আছে, সমস্ত অস্ত্রবাজদের এবার খবর আছে। আওয়ামী লীগের কেউ এবার আর রক্ষা পাবে না। জনগণ গ্রামে গ্রামে, হাটে বাজারে আওয়ামী লীগ ধরে পিটাবে। এবং আওয়ামী যারা চাকরি করতো, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেখেন যে গোপনে এখনো আসে এবং ছাত্ররা ধাওয়া দেয়, এদের চাকরি যাবে এবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির ছাত্র সংখ্যা তারা সিদ্ধান্ত নিয়েছে, আজ ওসমান হাদি কাল অন্য কেউ। জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচার নিষ্পত্তির আগ পর্যন্ত আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস ভবন অনির্দিষ্টকালের জন্য তালা জ্বলবে। এর মানে জরুরি ভিত্তিতে এই অভিযুক্তদের চাকরিচ্যুত করা হবে, অনেককে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা স্টার্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা করবে। এর মানে ওই যে জামাইল্লা যাদেরকে দেখেছিলেন, ওরা কেউ রক্ষা পাবে না, ওদের চাকরি যাবে, ওদেরকে পুলিশ ধরবে। এই ঘটনার জের ধরে ওদেরকে ধরা হবে। দর্শক, ডক্টর ইউনূস সরকারের যে বিবৃতি, এটা প্রমাণ করে যে সরকার অত্যন্ত সোচ্চার। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। এর মানে আর এই ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে গেলে আরো অনেক অপরাধীদের ধরতে হবে। এবং জনগণ এই অন্যান্য সামাজিক অপরাধ যেমন চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার, অর্থাৎ বিএনপির রেহাই নাই। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদি সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীফ ওসমান হাদিকে সম্মানিত করেছেন। দেখেন, আমরা দোয়া করি শরীফ ওসমান হাদি ফিরে আসুক। ফিরে আসলে শরীফ ওসমান হাদি যে এমপি হবেন, এটা সম্ভবত কেউ ঠেকাতে পারবে না। জামাত কখনো শরীফ ওসমান হাদির বিরুদ্ধে প্রার্থী দিবে না। তাহলে মির্জা আব্বাসকে নির্বাচন করবে না, এই কাজ মির্জা আব্বাস করতে পারবে না। জামাত চোখ বুঝে শরীফ ওসমান হাদিকে সমর্থন দিয়ে দেবে, আর জনগণ তাকে ভোট দেবে যদি আল্লাহ তাকে জীবিত রাখেন। আর এই অবস্থায় শরীফ ওসমান হাদি যে সম্মান পাচ্ছে, সরকার যেভাবে গুরুত্ব দিচ্ছে, এটা তার অর্জন, একজন বিপ্লবীর অর্জন। এই অর্জন এবং জনগণের দোয়ার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসুক। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দিয়েছেন। এদিকে উপদেষ্টা পরিষদ জরুরি মিটিং এ বসেছে, আর জড়িতদের গ্রেপ্তার করতে গেলে আরো নানান আনুষঙ্গিক অপরাধের বিষয়ে জনগণ সোচ্চার হচ্ছে। অতএব এবার দফা হবে। ফুটেজ পর্যালোচনা হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলছে। এখানে বোথ বিএনপি এবং আওয়ামী লীগ ফেসে যেতে পারে বলে আমার ধারণা। যে ঘটনা হয়তো আওয়ামী লীগ ঘটিয়েছে, আর এর সাথে বিএনপি সমর্থন ছিল, দুই গ্রুপের সন্ত্রাসীরা মিলেও ঘটনা ঘটাতে পারে। মির্জা আব্বাস জানতেও পারেন, নাও জানতে পারেন, তবে তাকে সন্দেহের বাইরে রাখা যাবে না। প্রধান উপদেষ্টা নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে। দর্শক, আজকের দিনের কথাটা চিন্তা করেন, কি একটা পরিস্থিতি। ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে এমন একটা অবস্থা, মনে হচ্ছে যে পরিস্থিতিটা বোধহয় সরকার, রাষ্ট্র এবং প্রধান রাজনৈতিক দলের বাইরে চলে যাচ্ছে। ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীরা আবার যেন সংগঠিত হতে শুরু করলো এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করলো। হঠাৎ করেই বাসে আগুন জ্বললো। কেন ওসমান হাদিকে গুলি করা হলো এখনো বোঝা যাচ্ছে না। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে এটা নিছক একটা দুর্ঘটনা। এটা অবশ্যই পরিকল্পিত একটি লক্ষ্য এবং তার একটা উদ্দেশ্য আছে। কারণ আগের দিন তফসিল কারা চায়নি, কারা চেয়েছে শুরু থেকেই নির্বাচন যাতে না হয়, আবার নির্বাচন হলেও যাতে সেটা বেশ দেরিতে অনুষ্ঠিত হয়। এই তৎপরতাগুলো খুবই পরিষ্কার। আমি আর নাম ধরে ধরে বলতে চাই না, আপনারা শুধু চোখ বন্ধ করে দেখেন যে যখন বিএনপি নির্বাচনের কথা বলল, সাথে সাথেই মনে হচ্ছে যেন কি একটা সর্বনেশের কথা বললো। অথচ এখন পারলে ডক্টর মোহাম্মদ ইউনূস কালকেই নির্বাচন দিয়ে খোদা হাফেজ বলে। সারাদিন আজকে চক্রান্তের গুটি চালানো হলো। রাতের বেলা 9:30টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন মৌচাকে ঢিল দিলেন। সব যেন তছনছ হয়ে গেল। অনিশ্চয়তা, অস্থিরতা, ষড়যন্ত্র, চক্রান্ত। তিনি কি বললেন? 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। সাথে সাথেই রাজনৈতিক অঙ্গনে সুবাতাস। এবং তার আগে দেখেন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে একটা গুমোট পরিবেশ। এবং এটাও যেন একটা বিশাল অপরাধ, হয় বেগম খালেদা জিয়ার অথবা তারেক রহমানের। কেন তারেক রহমান আসতে পারছেন না, এটাই যেন মূল ইস্যু। হ্যাঁ, এটা ঠিক, বিএনপি তার সাংগঠনিক অবস্থা, তৃণমূলের যে অগোছালো একটা অবস্থা, নানা রকম অভিযোগ, তার মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা, নমিনেশন আমি বলবো যে হয়তো 60 বা 70% ঠিক আছে, কিন্তু 30% ঠিক নেই। এই কাজগুলো
এখানে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ব্যর্থতা আছে, কিন্তু সমস্ত ব্যর্থতার দায় তারেক রহমানের উপর চাপানো হলো। বলা হলো যে এইরকম একটা বিশৃঙ্খলা অবস্থা এবং তিনি দেশে ফিরবেন না, কারণ তিনি ভোটার হননি, তিনি নির্বাচন করবেন না, তিনি মানে লন্ডন থেকে আর দেশে ফিরবেন না। এমন প্রচারণা যখন কি বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় তখন জোরে সোরে চালানো হলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বিএনপিকে ডাউন করো। এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে সকল শক্তি বাংলাদেশে অবস্থিত মূল শক্তি এবং জুলাই বিপ্লবের নামে যারা এটাকে ছিনতাই করার একটা চেষ্টা করলো, তারা সুদ্ধা নেমে গেল বিএনপির বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে। ব্যাপকভাবে অপপ্রচার চালানো হলো, তিনি আর আসবেন না, বিএনপি শেষ, বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চায় না, বিএনপি বিচার চায় না, বিএনপি ইন্ডিয়ার দালাল, বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, এমন কোনো কথা নেই। দেখেন কি দুর্ভাগ্য, তারেক রহমান বলা যায় যে আহত বা অসুস্থ অবস্থায় তিনি কিন্তু আজকে থেকে 17 বছর আগে লন্ডন চলে গিয়েছিল। যিনি এই লন্ডন থেকে এই সময়টা বলতে গেলে বেগম খালেদা জিয়া কয়েকটা বছর পরেই তো কারাগারে ঢুকে গেল, লম্বা সময় তিনি দলকে নেতৃত্ব দিলেন, আন্দোলন করলেন, শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলনে ছিলেন। অথচ গত 8-10 বছরে কিন্তু অনেক দল প্রকাশ্যে ছিল না, আমি নাম বললাম না, আপনারাই খোঁজেন। হঠাৎ করে 5ই আগস্টের পর তারা গর্ত থেকে বের হয়ে বললো যে আমরাই আসল, বিএনপি খারাপ। বিএনপির মতন এত নিকৃষ্ট দল আর হয় না। ব্যাপকভাবে দেশব্যাপী অপপ্রচার হলো, দুর্ভাগ্যজনক। আমাদের সরল মানুষ অনেকে মনে করতে লাগলো তাই তো, এই দলের নেতৃত্ব নাই, বেগম খালেদা জি অসুস্থ, তার ছেলে আসে না, এই দলের আর কোনো ভবিষ্যৎ নেই। এমন একটা যখন পরিস্থিতি, এবং বিশেষ করে আজকে তো সেটার একটা চূড়ান্ত রূপ দেখা গেল গতকালকে তফসিল, এবং আজকে ওসমান হাদিকে খুব টার্গেট করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হলো, যাতে সবকিছু তছনছ হয়ে যায়, তারেক রহমান যাতে ভয়ে আতঙ্কে যাতে আসতে না পারে। এমন যখন পরিস্থিতি, তখন রাত্রে 9:30টার সময় জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন মির্জা ফখরুল। কেউ বুঝতেও পারে নাই যে কি খবর দেবেন তিনি। এমন একটা খবর দিলেন যে খবরের মধ্য দিয়ে এই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, হাদিকে কেন্দ্র করে যে একটা অস্থিরতা, বাসে আগুন দেওয়ার চেষ্টা, এবং মহল বিশেষ যারা এবার নির্বাচন করতে পারছে না, তারা যখন কি সংঘবদ্ধ হচ্ছে যে কোনো মূল্যে তারা নির্বাচন প্রতিহত করবে, এবং সেই প্রতিহত করাকে আবার ইন্ধন দিচ্ছে যারা ক্ষমতায় আসতে পারবে না বলে যারা মনে করছে, যাদের কনফিডেন্সের অভাব, তারাও কিন্তু আবার একভাবে মানে তারাও তাল দিতে থাকলো, আর একরকম একটা পরিস্থিতি তৈরি করতে লাগলো, অনিশ্চিত একটা পরিস্থিতি। ঠিক সেই সময় ঘোষণা দেওয়া হলো তারেক রহমান ফিরছে। ফলে আজকের দিনের নাটকীয়তা কিন্তু একটা অন্য রকমের। সারা দুপুর বেলা থেকে 2:15 দিকে গুলিবিদ্ধ করার পর থেকে ওসমান হাদিকে ঘিরে যেই রকম একটা তাণ্ডবের একটা শঙ্কা করা হচ্ছিল, এবং যার ফলে অনেকেই মনে করছিল যে বোধহয় নির্বাচনটা ভেস্তেই যাবে, আর বোধহয় সম্ভব না নির্বাচন, এবং তফসিল সব বাদ, নির্বাচনই বাতিল হয়ে যাবে। ঠিক তখন তারেক রহমান ফিরছেন। কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে সফল করার জন্য তারেক রহমান ফিরছেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেলের আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন, তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।